যত নিচের দিকে যাচ্ছি তো মেঘ যেন বেশি আসছে আরও। আমি ভাবলাম যে নিচের দিকে চলে গেলে হয়তো মেঘ কমে যাবে, ওইদিকে দেখো পুরো মেঘে সাদা হয়ে রয়েছে। উপরেও চায়ের বাগান, আমাদের ঠিক নিচেও কিন্তু চায়ের বাগান, আর তার মধ্যিখান দিয়ে এরকম একটা সুন্দর রাস্তা চলেছে। আর ওইদিকে তো রোদ দেখতে পাচ্ছি, কিন্তু আমরা যেখানে রয়েছি এখানে এখনো পর্যন্ত মেঘলাই হয়ে আছে। তো এই হচ্ছে পাহাড়ের লাস্ট দর্শন। এই দেখো গুলি চলছে এখনো, গুলির আওয়াজগুলো হয়তো পাচ্ছ তোমরা। বিহারে একটু ঢোকার পরে আমরা দাঁড়িয়েছি জল টল খাওয়ার জন্য। আর ঠিক আমাদের এই সাইডে দেখো ট্রেন চলেছে, ট্রেন একদম সোজা রাস্তা, দু সাইডে চা বাগান রয়েছে, মাঝে যেরকম জঙ্গল আসছে। ওরে ভাই এত গরম, রাস্তা দিয়ে জাস্ট আগুন উঠছে আগুন। এতক্ষণ ঠান্ডায় গায়ে জ্বালানোর পর এই গরমটা যেন অনেক বেশি গরম বলে মনে হচ্ছে আমার। গুড মর্নিং সকলকে। টাইম হচ্ছে এখন 11:25। আর তোমরা এর আগের ভিডিওতে দেখেছিলে আমরা মিরিক লেক পর্যন্ত একটা অ্যাডভেঞ্চারাস জার্নি করে এসে পৌঁছেছিলাম আর মিরিক লেককে পুরো এক্সপ্লোর করেছিলাম। তো আজকের ভিডিওতে আমরা মিরিক লেককে ছেড়ে দিয়ে বেরিয়ে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো ভিডিওটার সাথে জাস্ট জুড়ে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বারদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। চলো, তো টাইম হচ্ছে 11:30 আর আমাদের মিরিক লেক ঘোরা কমপ্লিট, টিফিন সব করা হয়ে গেছে। এবারে আমরা কন্টিনিউ করব। সেখান থেকে আমি ডাইরেক্ট কলকাতার ডিস্টেন্স মেরেছি, যার ডিস্টেন্স হয়ে গেছে 605 কিলোমিটার। তো আজকে কলকাতা তো যাবো না, আমাদের রাস্তার মধ্যে একটা স্টে নিতে হবে। তবে যতটা পারবো আজকে মোটামুটি টেনে রাখবো, তবে কালকে কিন্তু বাড়ি ফিরতে আমাদের অনেক তাড়াতাড়ি হবে। আর আজ যদি দেরি করি তাহলে কালকে বাড়ি ঢুকতে ঢুকতে কিন্তু অনেক রাত হয়ে যাবে। মিরিক থেকে শিলিগুড়ির ডিস্টেন্স হচ্ছে 46 কিলোমিটার। তো চেষ্টা করব আমরা 46 কিলোমিটার যাতে কন্টিনিউ চালাতে পারি। তো একটানে যদি শিলিগুড়ি পর্যন্ত পৌঁছাতে পারি তাহলে কিন্তু বেস্ট হবে, কারণ আকাশের ওয়েদার কিন্তু খুবই খারাপ, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। যত নিচে নেমে যাব তত ভালো হবে আমাদের পক্ষে। আরে বাবা, যত নিচের দিকে যাচ্ছি তো মেঘ যেন বেশি আসছে আরও। আমি ভাবলাম যে নিচের দিকে চলে গেলে হয়তো মেঘ কমে যাবে, ওইদিকে দেখো পুরো মেঘে সাদা হয়ে রয়েছে। নিচেও কিন্তু বেশ মেঘ দেখতে পাচ্ছি। যাই হোক, এখন টাইম হচ্ছে 11:41 আর আমরা আমাদের বাড়ি থেকে 850 কিলোমিটার কমপ্লিট করেছি। তো এই ট্রিপটা প্রায় 1400-1500 কিলোমিটারের মতন কিন্তু হবে, মানে টোটাল আর কি। এখানে সব গাছের চারা বিক্রি হচ্ছে। তো এখানে ফুল গাছ থেকে একটা দাদা বললো যে এটা কি ফুল, এর চারা পাওয়া যাবে না। তো এখানে একটা লোক তাকে একটা চারা তুলে আর দিয়েছে। তো দাদা কী করে তাকে ব্যাগের পিছনে যা বেঁধেছে, বেঁধে রেখে দিয়েছে। ওই গাছটা আদৌ বাড়ি পর্যন্ত যাবে কি তার ঠিক নেই, কারণ হাইওয়েতে যখন গরম পড়বে না, ও গাছ এমনিতেই মারা যাবে। যাক, পরে আমি জিজ্ঞাসা করবো যে গাছে ফুল হচ্ছে কি না। ও এবারে জাস্ট ডান দিকের ভিউটা দেখো, পুরো পাহাড় জুড়ে চায়ের বাগান আর নিচে হাজারো ফিটের মধ্যে খাই। আর আমি একটা জিনিস এই পাহাড়ের রাস্তায় বেশি দেখি, যে রাস্তার ধারে ধারে কিন্তু এরকম বাঁশের গাছ প্রচুর হয়ে রয়েছে, এমনকি পাহাড়ের উপরে পর্যন্ত বাঁশের গাছ প্রচুর রয়েছে। তোমাদের দূর থেকে দেখাচ্ছিলাম এই রাস্তাটাকেই, উপরেও চায়ের বাগান, আমাদের ঠিক নিচেও কিন্তু চায়ের বাগান, আর তার মধ্যিখান দিয়ে এরকম একটা সুন্দর রাস্তা চলেছে। আর ওইদিকে তো রোদ দেখতে পাচ্ছি, কিন্তু আমরা যেখানে রয়েছি এখানে এখনো পর্যন্ত মেঘলাই হয়ে আছে। বৃষ্টি যেন আমাদের পিছন ছাড়ছে না, কেন কে জানে। সেই যেই থেকে আমরা এসেছি নর্থ বেঙ্গল রাইড করার জন্য, তো বৃষ্টি কিন্তু কন্টিনিউ হয়েই চলেছে। ও এইখানে রাস্তার ভিউটা সব থেকে ভালো, দেখো কি সুন্দর। আমরা এঁকে বেঁকে চলেছি। আমাদের ডান দিক দিয়ে একটা সুন্দর ভিউও কিন্তু পাওয়া যাচ্ছে সাথে সাথে। এই দেখো টান, প্রতিটা পাহাড়ের বাঁক ঘোরা মানে কিন্তু একটা আলাদাই সৌন্দর্য চোখে পড়ছে আমাদের। আর সেই জাস্ট নিচ দিয়ে রাস্তাগুলো গেছে, দেখেছো? সিকিমের কথা মনে করি যে পুরো জিগজ্যাগ মতন হয়ে আছে। তো এই হচ্ছে আই লাভ মিরিক। তো এখানে একটা আই লাভ মিরিকের সুন্দর বোর্ড দেওয়া রয়েছে, আর এখান থেকে একটা সুন্দর ভিউ পাওয়া যায়। তোমাদেরকে যদি দেখাই, এই দেখো এদিকে একটা সুন্দর ভিউ রয়েছে, পুরো জাস্ট আঁকি বাঁকি পথ পুরো নিচের দিকে নেমে যাচ্ছে। আর চা বাগান তো সাথে রয়েছে। তো আমরা জাস্ট কোথায় ছিলাম দেখো, সেই পাহাড়ের উপরে পুরো ছিলাম। ঘুরে ঘুরে আমরা একদম সমতলের দিকে যাচ্ছি আর কি। এখনও পর্যন্ত ঘুরিয়ে পুরো নিচের দিকেই নামাচ্ছে, এখনও পর্যন্ত সমতল রাস্তা কিন্তু আমরা পাইনি।
পাহাড়ে ওঠার সময় গাড়ির উঠতে যতটা কষ্ট হয়, নামবার সময় কিন্তু গাড়ির ততটাই মজা। তো পাহাড় থেকে নামার সময় ব্রেকিং কিন্তু খুবই দরকার, মানে উল্টোপাল্টা ব্রেকিং করলেই কিন্তু গাড়ি স্কিড করবে। সব সময় আগে পিছনের ব্রেক মারতে হয়, তারপরে সামনের ব্রেক। এই সব জায়গাতে আগেই যদি সামনের ব্রেক কেউ অ্যাপ্লাই করে রানিংয়ে, তাহলে তো গাড়ি পুরো ডিগবাজি খেয়ে যাবে। ও ভাই, এত নিচে এসে গেছি, এখনো পর্যন্ত ঘুরিয়ে ঘুরিয়ে নিচে নামিয়েই দিচ্ছে। কোথায় যাচ্ছি কে জানে। তো এই ট্রিপে আমার একটাও কিন্তু ঝর্ণা দেখা হলো না, এটাই একটা দুঃখ রয়ে গেল। যত নিচে দিয়ে যাচ্ছি এবার কিন্তু বেশ গরম লাগছে। আমাকে কোথাও দাঁড়িয়ে জ্যাকেট খুলে নেবো, সামনে প্রচণ্ড গরম লাগছে। তো টাইম হচ্ছে এখন 12:18, আর আমরা কিন্তু সমতলে প্রায় নেমে গেছি। আর সামান্য একটুখানি রাস্তা বাকি আছে, মানে পাহাড়ি কার, তারপরে কিন্তু আমরা সমতলে নেমে যাব। নামবার সময় অন্য কোনো সমস্যা নেই, শুধু এই যে হাতের কবজিটা না পুরো মানে বডির ভর থাকে বলে, তো এইটা খুব যন্ত্রণা করে এবং কাঁধটাও খুব যন্ত্রণা করে। সব সময় ঝুঁকে গাড়ি চালাতে হয়, তো ওই কারণে। ওটার সময় কিন্তু এই সমস্যাগুলো হয় না, ওটার সময় জাস্ট একদম পুরো স্ট্রেটভাবে থাকতে হয়, তো সেক্ষেত্রে কোনো রকম ব্যাক পেন হয় না। আমরা একটা জায়গায় জাস্ট দাঁড়িয়েছি, দাঁড়িয়ে জ্যাকেট ট্যাকেটগুলো সব খুলে নিলাম। আর সমতল হয়তো 2-3 পাক মারলে কিন্তু সমতলে আমরা পৌঁছে যাব। আর এত গরম হচ্ছে না ভাই, জাস্ট কিছু বলার নেই। তো এখানে দাঁড়িয়ে সব জ্যাকেট ফ্যাকেট সব চেঞ্জ করা হচ্ছে, দেখো সব জ্যাকেট ফ্যাকেট সব খুলছে অলরেডি। আর এদিকেও সব জামা টামা সব খোলাখুলির কাজ চলছে। তো যাই হোক, এখনকার ওয়েদার আপডেট হচ্ছে প্রচণ্ড গরম। এই সময়মাত্র ঠান্ডা ছিল, আর কিছুক্ষণের মধ্যেই আবার গরমের মধ্যে চলে এসেছি। চলো এবারে বেরোচ্ছি। এখান থেকে কলকাতার ডিস্টেন্স দেখাচ্ছে 583 কিলোমিটার, যেতে টাইম লাগবে 12 ঘন্টা 38 মিনিট। আর আমরা যেখানে দাঁড়িয়েছিলাম এখানে কোথাও আশেপাশে আর্মি ক্যাম্প ট্যাম্প রয়েছে, যার জন্য গুলি চলছে, এত জোর জোর আওয়াজ। আমরা ভাবলাম যে যুদ্ধ লেগে গেল নাকি রে বাবা। সেখানে জাস্ট একটা বাঁক নিয়েছি, আর সমতল মোটামুটি রাস্তা কিন্তু পেয়ে গেছি। আর হয়তো ওই রকম টার্নিং রাস্তা থাকবে না, আমাদের বাম দিকেই দেখতে পাচ্ছ পাহাড় রয়েছে। তো এই হচ্ছে পাহাড়ের লাস্ট দর্শন। এই দেখো গুলি চলছে এখনও, গুলির আওয়াজগুলো হয়তো পাচ্ছ তোমরা। তো আমাদের ঠিক ডান সাইডেই কোনো আর্মি ক্যাম্প ট্যাম্প আছে। ও এই ট্রিপে এই প্রথম আমরা লোহার ব্রিজ ক্রস করছি। সিকিমে যাওয়ার সময় তো আমরা বহু লোহার ব্রিজ ক্রস করেছিলাম, আর এখানে এই ফার্স্ট টাইম, পুরো এই দার্জিলিং সিরিজে এই ফার্স্ট টাইম আমরা লোহার ব্রিজ ক্রস করছি। এই লোহার ব্রিজটাকে দেখতে কিন্তু জাস্ট অসম্ভব সুন্দর লাগে, আর গাড়ি চালিয়েও কিন্তু বেশ মজা। পুরো নিচে দেখতে হচ্ছে পুরো লোহার পাত দেওয়া রয়েছে, আর গাড়ি গেলে একটা খাটাং খাটাং করে আওয়াজ হয় অনেক ব্রিজে। আর এই ব্রিজটাতে তো আওয়াজ হচ্ছে না, এই ব্রিজগুলো পুরো ঝালাই করা। তো সিকিমের দিকে কিন্তু অনেক ব্রিজ রয়েছে যেগুলো শুধু পাত বসানো রয়েছে, নড়ে ওই কারণেই। গরমের দেশে তোমার সকলকে স্বাগত আবারও। তো গরমের হাত থেকে বাঁচার জন্য আমরা পাহাড়ের উপরে উঠেছিলাম। তো বেশ কিছুদিন তো প্রচণ্ড ঠান্ডার মধ্যে কাটিয়েছি। তো ঠান্ডা থেকে নেমে এই গরমটা সহ্য করা কিন্তু ভীষণ চাপের ব্যাপার। আর এখানে দেখতে পাচ্ছ জলই নেই, এর আগের বারে কত জল ছিল, বাপ রে বাপ। রে বাবা, রাস্তার কন্ডিশন আবার এখানে খারাপ, কতটা খারাপ আছে কে জানে। এই দেখো সরুভাবে একটা নদীর মতন চলে যাচ্ছে আমাদের ঠিক বাম সাইডে। আর রোড কন্ডিশন খারাপ হয়ে গেছে ভাই, জানি না এরকম রাস্তা কতক্ষণ থাকবে। এই দেখো এই যে রাস্তাটা রয়েছে ম্যাপে দেখো, পুরো সোজা রাস্তা, পুরো সোজা, কোনো দিকে বাঁক বোক কিচ্ছু নেই। প্রায় 4 কিলোমিটার রাস্তা এরকম স্ট্রেট। আর আমাদের ঠিক দু সাইডে কিন্তু এবারে চায়ের বাগান রয়েছে, আর মধ্যিখানে পুরো রাস্তা। এই জায়গাটা আমার এত দারুণ লাগে না। দেখো এইগুলো সব চায়ের বাগান, সবে মাত্র পাতা কেটেছে, যার জন্য সবুজ ভাবটা অনেকটাই কম। আরে বাবা, এখানে আবার কতগুলো বাম্পার একসাথে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। ও 8টা বাম্পার করে গেছে। সেই মেঘালয়ের কথা মনে পড়ে যাচ্ছে আমার আবার।
এতক্ষণ পাহাড়ে গাড়ি চালানোর পর এরকম একটা সুন্দর সমতলের রাস্তা পেয়ে জাস্ট একটু বাইকটাকে ভাগিয়ে মজা নিচ্ছি। আর সব থেকে বড় কথা একদম সোজা রাস্তা, দু সাইডে চা বাগান রয়েছে, মাঝে যেরকম জঙ্গল আসছে, দারুণ। শুধু মধ্যিখানে এই 6-8টা বাম্পার যদি না থাকতো না, তাহলে এই রাস্তাটা কভার করতে আমাদের হয়তো 2 থেকে 3 মিনিট টাইম লাগতো। গাড়ির পুরনো পাওয়ার আবার ফিরে পেয়েছে, আর গাড়িকে জাস্ট যেরকম খুশিভাবে টানা যাবে। এখন একটু আগে পর্যন্ত আমরা চা বাগানের মধ্যিখান দিয়ে রাইড করছিলাম, আর এখন একটা জঙ্গল পড়েছে, 2 সাইডে শুধু জঙ্গল, হ্যাঁ তার মধ্যিখান দিয়ে যাচ্ছি এখন। আর এই দেখো শীতকালের পরে গরমকাল পড়তে না পড়তেই সব গাছের পাতাগুলো একদম নতুন পাতায় ভর্তি হয়ে গেছে। তো এই জঙ্গলেও কিন্তু হাতি টাতি সবই আছে। ও তো এতক্ষণ পর আমরা সবেমাত্র হাইওয়ে পেলাম। চলো তো এবার একটু হাইওয়ের জাস্ট মজা নেবো আমরা, সিরিয়াসলি বলছি। অনেকক্ষণ পর আমরা হাইওয়ে দেখা পেয়েছি। যতটা রাস্তা আজকে আমরা কভার করে রাখবো সেটা কিন্তু সব থেকে বেস্ট হবে কালকেরে আমাদের বাড়ি যাওয়ার জন্য। তো কিষানগঞ্জ এখান থেকে 92 কিলোমিটার, রায়গঞ্জ 167, পূর্ণিয়া 172 কিলোমিটার। তো তোমাদের কি মনে হয় আজকে আমরা কত দূর পর্যন্ত যেতে পারবো? টাইম হয়ে গেছে অলরেডি 1:24। শিলিগুড়ি যাওয়ার আগে বলছিলাম আমি যে প্রচুর চায়ের বাগান রয়েছে। তো এই দেখো এখানে কিন্তু 2 সাইডে কিন্তু পুরো চায়ের বাগান। সমতলেতেও কিন্তু মানে শিলিগুড়িতেও কিন্তু চায়ের বাগান রয়েছে। ওরে ভাই এত গরম, রাস্তা দিয়ে জাস্ট আগুন উঠছে, আগুন। এতক্ষণ ঠান্ডায় গাড়ি চালানোর পর এই গরমটা যেন অনেক বেশি গরম বলে মনে হচ্ছে আমার। ঠোঁট ফোট সব ফেটে চারচালা হয়ে গেছে। A few moments later. তো টাইম হচ্ছে এখন পাক্কা 2টো, আর আমরা একটু গাছের ছাওয়া জায়গায় দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে জাস্ট একটু রেস্ট নিলাম, কারণ এই গরমের মধ্যে আর ভালো লাগে না। তো সামনে কোনো ধাবা টাবা দেখে একটু খাওয়া দাওয়া করা হবে, আর ওখানেই একটু রেস্ট নেওয়া হবে। চলে এসেছি আমরা আজকে ডেটের ফার্স্ট টোল প্লাজা। এটা কি? পশ্চিম মাদাতি টোল প্লাজা। ওকে, তো শিলিগুড়ি থেকে এই হচ্ছে প্রথম টোল প্লাজা যেটা আমরা ক্রস করছি আজকের ডেটে। প্রচণ্ড গরম ভাই, প্রচণ্ড গরম, জাস্ট আগুন জ্বলছে রাস্তায়। তো আমরা এখানে আনারস দেখতে পেয়ে দাঁড়িয়েছি। এর আগের বার খেয়েছিলাম আনারস, খুব সুন্দর টেস্ট ছিল, খুব মিষ্টি। তো এখানে যদি দেখি বাড়ির জন্য নিয়ে যাওয়া যায় কি না। তো সেবারে তো আমার কাছে জায়গা ছিল না বলে নিয়ে যেতে পারিনি, কিন্তু এবারে আমার ব্যাগ অনেক ফাঁকাই আছে। 2000 years later. তো শিলিগুড়ি থেকে ফেরার পথে আমরা এখানে আনারস কিনে নিয়েছি। লাইন দিয়ে সব এখানে কিন্তু আনারস বিক্রি হচ্ছে। তো 60 টাকা করে বলছিল, 50 টাকা করে দিয়েছি। বাবিদা একটা নিয়েছে আর আমি একটা নিয়েছি। আমরা এর আগের বার যখন মেঘালয় এসেছিলাম তো 1 প্লেট অর্ডার দিয়ে খেয়ে এত ভালো লেগেছে, তো 1 প্লেট করে খেতে খেতে 3 প্লেট খাওয়া হয়ে গেছে। আরও একটা গাড়িতে এরকম চা পাতা পুরো লোড করে নিয়ে যাচ্ছে। ও চায়ের কি সেন্ট রে বাবা, বিশাল সেন্ট রয়েছে চায়ের। ওরে বাবা, এই যে চা বাগানটা দেখছো, আমরা পিছনে প্রায় 4-5 কিলোমিটার কিন্তু ছেড়ে এসেছি, আর এখনও পর্যন্ত চায়ের বাগান কিন্তু রয়েছে। এটা শিলিগুড়ি থেকে বেশ কিছুটা আগেই কিন্তু পড়বে, আর বেশ লম্বা দৌড় এখন চা বাগান, আর যত দূর চোখ যাবে তত দূর কিন্তু চায়ের বাগান রয়েছে। আমাদের ডান সাইডেও সেম। তো এখনকার আপডেট হচ্ছে একটা হোটেল খুঁজছিলাম খাওয়ার জন্য, তো কোনো রকম হোটেল আমরা এখনও দেখতে পাইনি। তো টাইম হচ্ছে এখন 2:29, আর আমরা একটা ধাবা দেখে খাওয়ার জন্য দাঁড়িয়েছি এখন। তো মাছ ভাত খাচ্ছে অনেকে, তার মধ্যে ডিম ভাতও খাচ্ছে অনেকে। তো কী কী খাবার আসছে না সেটা পরে দেখাচ্ছি। আমরা বসেছি দেখো এরকম বেঞ্চের মধ্যে, আর এখানে সব বড় বড়রা আছে, সব একদম পাখা চালিয়ে, ওরে পাখা চালিয়ে একদম সেপারেট রুম। গাছের গাছ কিনেছে দাদা। আবার কত নিলে গাছটা? 60 টাকা। তো দাদা আবার এই ফুলের গাছ কিনেছে, কিন্তু এই গাড়ি সস্তায় পাওয়া যায়, আমাদের অনেক দাম নেবে, 150-200 দাম নেবে। এই গাছের নাম নাকি এটা অর্কিড? সেদ্ধ না হয়ে যায়। তো যাই হোক, চলো খাবার দাবার দিক, তারপর ভাই কথা হবে। তো দাদা খাওয়া দাওয়া চলছে, আমাদের এখনো ডিম ভাত দেয়নি। তো কীরকম চলছে বলো, খাওয়া দাওয়ার টেস্ট কীরকম? ভালো?
আর সাথে আছে রুই মাছ। রুই মাছ আবার কে কে বলে পেটি খাবে আবার, ওই তো ঝিল বাবা পেটি খাচ্ছে। আর শাগনি বাবু ডিম ভাত খাচ্ছে। শাগনি বাবু মাছ খাস না একদম? আচ্ছা। A few moments later. তো টাইম হচ্ছে এখন 3:29 আর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরোচ্ছি এবারে। তো এখানে দাঁড়িয়ে একটা জিনিস ভালো হয়েছে যে মোটামুটি মালদাতে একটা হোটেল পেয়েছি। 203 কিলোমিটার ডিস্টেন্স আছে আমাদের হোটেলের। তো শিলিগুড়ির দিকে আসার সময় কিন্তু রোড একদম মাখনের মতন পেয়েছিলাম, তবে এখন দেখতে পাচ্ছি যাওয়ার রাস্তাটা কিন্তু ঠিক হয়নি। তো গাড্ডাগুড্ডি কিন্তু বেশ রয়েছে। এই দেখো কত বড় শিব ঠাকুর, এটা প্রতিবার আমি যাওয়ার সময় দেখাই। আর নিচে একটা নদী টাইপের চলেছে, সেই দূরে শুধু লাল বালি উঠছে, খাদান টাদান হবে হয়তো। এই ব্রিজটা অনেক পুরনো ব্রিজ। তো কলকাতা ডিস্টেন্স আছে আর মাত্র 527 কিলোমিটার, পূর্ণিয়া 129 কিলোমিটার। তো এতক্ষণ পর থেকে এবারে একটু যেন ভালো রাস্তা পেলাম। একটু আগে পর্যন্ত রাস্তায় যা গাড্ডাগুড্ডি ছিল, ওরে বাপরে বাপ, ওরকম যদি পুরোটা হতো তাহলে আমরা পরশু দিনকে গিয়ে পৌঁছাতাম কলকাতা। ওদিকের রাস্তাটা কিন্তু একদম নতুন হয়েছে, পুরো চকচক করছে, আর এদিকের রাস্তাটা জাস্ট জোড়াদাপি দিচ্ছে আর কি। এখন টাইম হচ্ছে 4:07 আর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে যে বেরিয়েছিলাম, কন্টিনিউ কিন্তু এখনো পর্যন্ত আমরা গাড়ি চালাচ্ছি। তো আর মাত্র 173 কিলোমিটার বাকি আছে আমাদের মালদার হোটেল। চলো যেতে আর টাইম লাগবে, দেখা যাচ্ছে 3 ঘন্টা 46 মিনিট। তো মালদা হচ্ছে এখান থেকে 184 কিলোমিটার, ডালখোলা 63 কিলোমিটার, কিষানগঞ্জ হচ্ছে 36 কিলোমিটার। তো দিনের আলো থাকতে থাকতে আমাদের কিষানগঞ্জটাকে টপকাতে হবে, কারণ ওইটুকু খারাপ রাস্তা রয়েছে। ওই খারাপ রাস্তাটুকু যদি আমরা টপকাতে পারি দিনের আলোতে, তাহলে মোটামুটি আর কোনো টেনশন থাকবে না। তো রয়েছে এখন আমরা ইসলামপুর বাইপাসে, আর এখান থেকে ডালখোলা হচ্ছে 62 কিলোমিটার। ইসলামপুর সেইটা জাস্ট সোজা চলে গেল আর আমরা বাইপাস হয়ে বেরিয়ে যাব। তো এই সমস্ত বাইপাসগুলো হয়ে কিন্তু কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়া বা শিলিগুড়ি থেকে কলকাতা যাওয়াটা অনেকটাই সোজা হয়ে গেছে, নাহলে সিটির জাম খেতে খেতে দম বন্ধ হয়ে যেত আমাদের। কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার রাস্তায় যে কটা বাইপাস রয়েছে না, ও জাস্ট মাখন ভাই মাখন। বাইক চালিয়ে জাস্ট মজা এসে যাবে, কোনো কথা হবে না। এত সুন্দর বাইপাসগুলোর কন্ডিশন আর এত সুন্দর ভিউ, ও অসাধারণ। কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার রাস্তায় অ্যাডভেঞ্চারে ভরপুর থাকে, আর সেই অ্যাডভেঞ্চারের লোভেই কিন্তু বারবার লোক শিলিগুড়ির দিকে এগিয়ে চলে। তো রয়েছে আমরা এখন ধনতলা। আসার সময় দেখেছিলাম পাগলাচণ্ডী বলে একটা জায়গা রয়েছে, আর এখানে দেখলাম যে ধনতলা। সব জায়গার নামগুলো কোথা থেকে কোথায় খুঁজে পাই তো আমি বুঝে পাই না। তো সূর্যের তাপ কিন্তু অনেকটাই কমে গিয়েছে এখন, তো বেশ একটা মিন্ট কন্ডিশন হয়েছে, গাড়ি চললে বেশ ভালোই লাগছে, অসুবিধা কিছু নেই। এই দেখো সব শিলিগুড়ি যাচ্ছে এখন এইদিকে, আর আমরা ফিরছি। তো এই জিনিসটা দেখলে কিন্তু বেশ খারাপ লাগে যে সবাই মোটামুটি যাচ্ছে, কত আনন্দ করবে, আর আমরা আজকে বাড়িতে ফিরে চলেছি। তো আমরা যেই টাইমে বোদলবাড়ির রাস্তাটা ক্রস করলাম, তো আমরা কিন্তু আরামসে বোদলবাড়ির ভিতর দিয়ে মানে ওইদিকে উঠতে পারতাম। তো বাপিদা একটু আগিয়ে গেছিলো বলে আর ওই রাস্তাটা নেওয়া হলো না। আর কিষানগঞ্জের আগে থেকেই কিন্তু রাস্তা এরকম খারাপ আবারও হয়ে গেছে। তো যতক্ষণ এবারে কিষানগঞ্জটা টপকাচ্ছি ততক্ষণ এরকম খারাপ রাস্তাকে আমাদের সহ্য করতে হবে। এত লং জার্নিতে এরকম খারাপ রাস্তা পড়লেই অবস্থা খারাপ হয়ে যায়। তো এই রোডটাই আমরা যখন আসছিলাম ওইদিকের লেনটা কিন্তু এখনও পর্যন্ত গাড্ডাগুড্ডি রয়েছে, যেটা আমি আসার সময় তোমাদেরকে দেখিয়েছিলাম। আর এই দিকের যে লেনটা যাবার রয়েছে এটা কিন্তু একদম নতুন হয়েছে, পুরো জাস্ট চকচক করছে এখন। তো এইরকম যদি রাস্তা কিষানগঞ্জেরও হয়ে যায় তাহলে কিন্তু আমার মনে হয় যে এই রোড দিয়ে যাওয়াটাই বেস্ট। ওয়েলকাম টু বিহার। তো এইমাত্র আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বিহারে জাস্ট এন্টার করছি। চলো, বিহারে ঢোকার মুখে আবার এরকম দূর দূরে বড় বড় বাম্পার পড়েছে যাতে গাড়ি স্লো হয়ে যায়। বিহারের রাস্তাটুকু যদি ভালো পাই তাহলে আর কোনো প্রবলেমই হবে না। ওইদিকে তো খারাপ দেখতে পাচ্ছি, এদিকে আপাতত ভালো রয়েছে। ও বাবা, এখানে আবার ডাইভারশন। এবার তোমরা বুঝতে পারবে যে এইদিকে এতটা ভালো রাস্তা আছে আর এইদিকে গাড্ডাগুড্ডি কিন্তু পাওয়া যাবে এবারে। এই দেখো বড় বড় গাড্ডাগুড্ডি রয়েছে। পূর্ণিয়া 65 কিলোমিটার। ওকে, ওয়েলকাম টু কিষানগঞ্জ। তো এই হচ্ছে কিষানগঞ্জ স্টেশন, আর আমরা জাস্ট কিষানগঞ্জ ফ্লাইওভারটাকে দিয়ে নামছি এখন। আর এই ফ্লাইওভারে যাওয়ার সময় যা অবস্থা করেছিল না আমাদের,
ও সেই কথা আমার এখনও পর্যন্ত মনে পড়ছে। তো এই দেখো এইদিকে হচ্ছে রাস্তা মোটামুটি খারাপ রোড দেখতে পাচ্ছ, আর ওই দিকের লেনটা কিন্তু একদম নতুন বানিয়েছে। তো আমরা সামনে থেকে এই রোডেই উঠে যাব। তো আশা করছি এই খারাপ রাস্তা দিয়ে যেতে হবে না আমাদেরকে। তো আমরা এই যে বিহারে এন্টার করলাম, এই বিহারের স্টেজটা প্রায় 25 কিলোমিটারের মতন রয়েছে। তো এই 25 কিলোমিটার কমপ্লিট করার পরে আবার আমরা লেফট সাইড নিয়ে নেবো, যেটা কিন্তু চলে যাচ্ছে আবারও ওয়েস্ট বেঙ্গল। তো এই 25 কিলোমিটার দিনের আলোয় ঢুকতে পেরেছি, এটাই অনেক বড় ব্যাপার। এই দেখো এই সমস্ত যেখানে কাটা রয়েছে না রাস্তার, এইখানে হরেন দিয়ে জাস্ট মাথা খারাপ করে দিতে হবে এদেরকে। রাস্তার কাজ ওইদিকে, ও বাবা ওইদিকের অবস্থা দেখো, জেসিবি দিয়ে পুরো খুলে ফেলেছে। আমরা তো গিয়েছিলাম তখন তো তবু রয়েছিল, আর এখন পুরো জেসিবি দিয়ে খুলছে, মানে রাস্তা তৈরি হচ্ছে আর কি। মোটামুটি সামনের বছরের দিকে সব রাস্তা পুরো ঠিক হয়ে যাবে। তখন কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার এটা হবে বেস্ট রোড। ডালখোলা 30 কিলোমিটার, কলকাতা 475, পূর্ণিয়া 70 কিলোমিটার বাকি আছে আর মাত্র। তো বিহারে ঢুকলে জাম না খেলে তাহলে কি বিহারে ঢোকা হলো। আমরা ভেবেছিলাম যে বিকেলের টাইম আছে, হয়তো জাম খেতে হবে না। ও বাবা, বিহারে জাম ঠিক থাকবেই থাকবে। কিসের জাম দেখবে, এ দেখো এখানে একটুখানি শুধু বাম্পার রয়েছে দুটো, যার জন্যে এত লম্বা জাম। এ বাবা, এখানে বড় বড় মাছের হাট বসেছে, কত বড় ফুলই মাছ। তো বিহারে একটু ঢোকার পরে আমরা দাঁড়িয়েছি জল টল খাওয়ার জন্য। আর ঠিক আমাদের এই সাইডে দেখো ট্রেন চলেছে, ট্রেন পুরো রাস্তার ধার এখন ট্রেন লাইন রয়েছে। তো এই জিনিসটা কিন্তু বেশ ভালো লাগে, কোনো রাইড করলে বাস ধরে ট্রেন যায় না, তার অসম্ভব সুন্দর লাগে কিন্তু। তো জল টল খাওয়া কমপ্লিট, একদম ফ্রেশ হয়ে নিয়েছি। আর এবারে আমরা আর বিহারেতে আর দাঁড়াবোই না, এটা আমি ঠিক করেছি। তো সন্ধে হওয়ার আগে বিহারকে ছেড়ে বেরিয়ে যাব। যদি এরকম রাস্তা থাকে তাহলে তো কোনো রকম সমস্যাই হবে না, আমরা আরামসে কিন্তু বেরিয়ে যেতে পারবো। আর যদি সামনে রাস্তা খারাপ থাকে তাহলেই গল্প হয়ে যাবে। আর এদিকে যা সূর্যটাকে দেখো, পুরো কমলা লেবুর কালার হয়ে আছে, দারুণ লাগে দারুণ। সূর্যাস্ত আর সূর্যোদয় এই দুটো টাইমই বেস্ট লাগে। আর যখনই দুপুরের গরম শুরু হয় না, তখন ও বাপরে বাপ, এতক্ষণ পর্যন্ত জ্বালিয়ে দিচ্ছিল। জাস্ট ঠান্ডা থেকে আমরা নেমেছি আর পুরো পুড়িয়ে দিয়েছে, আমার চোখের গোড়াগুলো পুরো মানে লাল করে দিয়েছে একদম, ওগুলো পুরো কালো হয়ে পরে ছাল উঠবে। তো এই রাস্তার ধারে ধারে কি একটা ফুল গাছ লাগিয়েছে, এই দেখো গোলাপি কালারের ঠিক ফুলগুলো হয়ে আছে। তো দেখতে কিন্তু জাস্ট দারুণ লাগে, দারুণ। মানে সন্ধ্যের টাইমটাই বেশি আরও ভালো লাগে যেন। আর সূর্য মাথা প্রায় অস্ত চলেই গিয়েছে। তো এখন কিন্তু জাস্ট রাইড করতে মজা লাগছে, টেম্পারেচার একদম মিন্ট কন্ডিশন রয়েছে। আর গাড়ি চালালে তো মানে জাস্ট ঠান্ডা ঠান্ডা হাওয়াটা লাগছে। এইদিকের রাস্তা কিন্তু এখনও পর্যন্ত আমরা সেরা পাচ্ছি, এখনও পর্যন্ত কোনো খারাপ রাস্তা নেই। আর আমরা ওই দিকের যে রাস্তা দেখতে পাচ্ছি, মানে যেটাতে গিয়েছিলাম সেটা কিন্তু ভীষণই খারাপ। তো গাড়িগুলো যাচ্ছে পুরো ধুলো উড়িয়ে যাচ্ছে। আর আমাদের এদিকে জাস্ট চকচকে রোড রয়েছে মোটামুটি। তো আমরা আমাদের বাড়ি থেকে 1004 কিলোমিটার কিন্তু কমপ্লিট করে ফেলেছি। আর এই ট্রিপে আমি এখনও পর্যন্ত মাত্র 2বার ফিল আপ করেছি, এখনও পর্যন্ত আমার 4টে কাঁটা রয়েছে। ছোট ভাই কিন্তু মাইলেজ একদম দুর্দান্ত দিচ্ছে। পৌঁছে গেছি আজকে ডেটের সেকেন্ড টোল প্লাজা, যেটা হচ্ছে বিহারের টোল প্লাজা, সেটা হচ্ছে সূর্যাপুর টোল প্লাজা। তো এই হচ্ছে সূর্যাপুর টোল প্লাজা। আর আমরা জাস্ট এই টোল প্লাজাটাকে বাম দিক দিয়ে ক্রস করব। আরে এইদিকে আবার 4 চাকা ঢুকিয়েছে কেন? ওকে চলো। দিনের আলো থাকতে থাকতে আমরা বিহারকে ছেড়ে ওয়েস্ট বেঙ্গলে ঢুকতে পেরেছি, এটাই খুবই খুশির ব্যাপার আমাদের কাছে। কারণ রাত্রির হয়ে গেলে কিন্তু ভীষণ চাপ হয়ে যেত। যদিও রাস্তার কন্ডিশান কিন্তু ফেরার দিকে বেশ ভালোই পেয়েছি, তো খারাপ রাস্তা কিন্তু ছিল না ফেরার সময়। যাওয়ার সময় বেশ খারাপ রাস্তা ছিল, বেশ খারাপ রাস্তা। আরে বাবা, আমরা ঢুকতে না ঢুকতেই লাইটিং চালু। টুঙ্গি দিঘি 25 কিলোমিটার, রায়গঞ্জ 47, মালদা 123, আর দুর্গাপুর হচ্ছে 372 কিলোমিটার। তো আমাদের ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে ডালখোলা সিটির দিকে, আর আমরা যা স্ট্রেট নিয়ে নেবো ডালখোলা বাইপাস। চলো, আর কোনো টেনশন নেই ভাই, এবারে পুরো মাখনের মতন রাস্তা, পুরো মাখন। হাইওয়ের রাস্তা যদি এরকম না হয় তাহলে বাইক চালিয়ে মজাই নেই। হাইওয়ের মধ্যে যদি গাড্ডাগুড্ডি থাকে তাহলে সব শেষ, সব শেষ। তো সন্ধে প্রায় হয়ে গেছে, সামনে চাঁদ মামা উঠে আছে দেখতে পাচ্ছ। তো এখন টাইম হচ্ছে 6:25, আর আমরা এখন রয়েছি ডালখোলা বাইপাসে। আর বাইপাসের সমস্ত লাইটগুলো জ্বলে গেছে, তো রাত্রিবেলা কিন্তু জাস্ট অসাধারণ লাগছে। এই সমস্ত বাইপাসগুলোকে আমরা যাওয়ার দিনকে দিনের বেলা পাস করেছিলাম, তার একটা আলাদা ভিউ ছিল। আর রাত্রিবেলা এখন পাস করার একটা অন্য রকমের ভিউ পাচ্ছি, সিরিয়াসলি বলছি।
সন্ধ্যার পরে এই সমস্ত ধাবাগুলো জাস্ট অপরূপ সাজে সেজে ওঠে। দেখো কত সুন্দর লাগছে, লাইটিং ফাইটিং লাগিয়ে একটা আলাদাই ব্যাপার। দিনের বেলা দেখতে ভালো লাগে না, কিন্তু রাত্রিবেলা দেখতে বেশ দারুণ লাগে। মালদা 109 কিলোমিটার, দুর্গাপুর 358। তো আমার গাড়িতে এখনও 3টে কাঁটা তেল রয়েছে, আর এখানে একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প পেয়েছি। তো এখানে একটু ফিউল আপ করিয়ে নিই। তো আমাদের তেল তো ভরাতেই হবে, সেই আজ না হলে কাল। তো কালকের মোটামুটি কন্টিনিউ কিন্তু যাওয়া যাবে, আজকে ওই জন্যই ভরিয়ে রাখছে সবাই। তো আমিও ভরিয়ে নিই। A few moments later. চলো ফিউল আপ করানো কমপ্লিট, জল টলও ভরে নিয়েছি। আর এখানে আমার 520 টাকার তেল গেল। তো 520 টাকার তেলে আবারও আমার ফুল ট্যাঙ্ক হয়ে গেছে। তবে এই তেলটা আমার অনেকটাই বেঁচে যাবে বাড়ি গিয়েও। তো কালকে আমরা এতক্ষণ রাত্রিবেলা ঠকঠক করে কাঁপছি, আর এখন গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। যতক্ষণ বাইক চলছে ততক্ষণ তো ঠিক আছে, আর যখনই আমরা দাঁড়িয়ে পড়ছি তখনই কিন্তু মানে গরম হচ্ছে আর কি। তো এই হচ্ছে মানুষের জীবন, আজ এখানে কাল সেখানে। আজকে আমরা মালদার জন্য দৌড়াচ্ছি, কালকে আমরা দৌড়াবো বাড়ির জন্যে। তো আমরা রয়েছি এখন রায়গঞ্জ বাইপাসে, আর রাত্রিবেলা রায়গঞ্জ বাইপাসটা কেমন লাগছে দেখো। দিনের বেলা আমরা যখন পাস করেছিলাম এইদিকে দু সাইডের সৌন্দর্য কিন্তু অপূর্ব লাগছিল, আর রাত্রিবেলা শুধু অন্ধকার, শুধু রাস্তাটুকু আলো পড়ে আছে, আর আমরা শুধু স্ট্রেট যাচ্ছি। বাম দিকেও কিছু দেখা যাচ্ছে না, আর ডান দিকেও কিছু দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার। তো এটাই হয় দিনের বেলা এবং রাত্রিবেলা রাইডের ডিফারেন্স। তো এই কারণেই কিন্তু রাত্রিবেলা চট করে কিন্তু ঘুমও লেগে যায়। একইভাবে হাইওয়ে দেখতে দেখতে না চোখ কখন লেগে যাবে তোমরা বুঝতেও পারবে না। তো সন্ধ্যের টাইমে সবার একটু ঘুম ঘুম পাচ্ছিলো, তো চা, বিস্কুট আর চিপস এই হচ্ছে আমাদের আজকে মোটামুটি খাওয়া দাওয়া চলছে এখন। তো চলো চাটা টেস্ট করে দেখি। দারুণ করে দারুণ। আর মাটির ভাঁড়েতে চা একটা আলাদাই টেস্ট হয়। কেমন হয়েছে? হ্যাঁ। তো আজকের ভিডিওটা আমরা এখানে এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বারদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো।